আমরা পড়ব বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি, যাকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে, ভি ডি দিয়ে। তার সাথে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রার কি সম্পর্ক সেটি দেখব। আর আগের ক্লাসে মানে আমাদের প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 2.4 এ আমরা এই যে ভিডি তার ক্যালকুলেশন করেছিলাম, ক্যালকুলেশন করে ভিডি এর একটা মান পেয়েছিলাম। সেটা কত ছিল, ভিডি ইকুয়াল টু ছিল ইভি বাই এমএল ইনটু টাউ, এটা বেরিয়েছিল। আর আজকের ক্লাসে বললাম কি এই ভিডি এর সাথে আই এর একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব, সেখানে থেকে ভিডি এর যে মান পাবো সেই ভিডি এর সাথে এই ভিডি এর মান তুলনা করব। তুলনা করে আমরা যে ওহমের সূত্র পড়েছিলাম সেই ওহমের সূত্রের প্রমাণ করব। তারপরে সেখানে যে রেজিস্ট্যান্স বা রোধ সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধাঙ্ক সেটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর ওহমের সূত্রের যে ভেক্টর রূপ সেটি আজকে আমরা ক্লাসে দেখব। আর করব কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে লেটস লার্ন ইট। তাহলে বললাম কি প্রথমে পড়ব বিচলন বেগ। এই বিচলন বেগকে আরো কি কি বলা হয়, বিচলন বেগকে ড্রিফট ভেলোসিটি বলা হয়, তাড়না বেগ বলা হয়, অনুপ্রবাহ বেগ বলা হয়। তাহলে হচ্ছে কি বিচলন বেগ ও তড়িৎ প্রবাহ মাত্রার আর সম্পর্ক, তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক কি সেটি দেখব। দেখো এটা ধরো একটা এল দৈর্ঘ্যের একটা পরিবাহী, এটা এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নিলাম, ঠিক আছে, এল দৈর্ঘ্য। এটার মধ্যে দিয়ে ধরো কারেন্ট ফ্লো করছে, এইদিকে ধরো কারেন্ট ফ্লো করছে, ওকে। যেদিকে কারেন্ট ফ্লো করে তার অপোজিট দিকে কি ফ্লো করে, মানে কার ফ্লো এর জন্য কারেন্ট ফ্লো হয় ইলেকট্রনের ফ্লো এর জন্য। তাহলে আমি কি ইলেকট্রন ফ্লো করবে কোন দিকে, এইদিকে ইলেকট্রন ফ্লো করবে, তাই না, ইলেকট্রনের ফ্লো পাবো। এবার আমি কিছু কিছু জিনিস ধরে নিচ্ছি, সেগুলি আগে লিখে নিই। তাহলে কি বললাম, তারের দৈর্ঘ্য কত ধরলাম, এল। তারপরে ধরছি এই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, এই যে এটা যদি তার হয় এইভাবে যদি কাটি, এই যে ক্ষেত্রফল, এই যে গোল এই যে রিং মতো পাচ্ছি তার ক্ষেত্রফল যেটা, সেটা ধরে নিলাম এ। ধরে নিলাম তারটির প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ধরে নিলাম n পরিমাণ প্রতি একক আয়তনে। আর এখানে আমি কি দেখছি, যেটা কি ইলেকট্রনগুলি যে গড় বেগ নিয়ে যায় তাকে কি বলা হয়, বিচলন বেগ। তাহলে সেই বিচলন বেগ এখানে কত, ভিডি। তাহলে ইলেকট্রনের বিচলন বেগ সেটা কত, ভি ডি, ওকে। আর ইলেকট্রনের আধান কত হয়, ই। প্রতিটি ইলেকট্রনের আধান, প্রতিটি ইলেকট্রনের আধান কত, প্রতিটি ইলেকট্রনের আধান হচ্ছে ই। এবার দেখো তো এই যে বিচলন বেগ ইকুয়াল টু বলছি ভিডি, বেগের সংজ্ঞা কি বলে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকেই বলা হয় কি, বেগ। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি একক সময়ে কত দূরত্ব অতিক্রম করছে ইলেকট্রন, একক সময়ে ইলেকট্রন অতিক্রম করছে ভিডি দূরত্ব। সরণ কি, সেটা এক রকমের দূরত্ব। তাহলে আমি এখানে কি বলতে পারি, একক সময়ে ইলেকট্রন এর মধ্যে দিয়ে ভিডি দূরত্ব অতিক্রম করছে। তাহলে ধরো এই এল দৈর্ঘ্যের মধ্যে একটা দৈর্ঘ্য ধরো আমি ধরে নিলাম ভিডি, যেটা অতিক্রম করছে ইলেকট্রনগুলো একক সময়ে। তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে ভিডি, এই ভিডি দূরত্ব ইলেকট্রনগুলি একক সময়ে অতিক্রম করছে। তাহলে এবার দেখো আমি এখানে কি দেখছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ,
তাহলে দেখো তো আমি কি একটা ভিডি এই দৈর্ঘ্যের আর এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি পাচ্ছি, একটা চোঙ দেখতে পাচ্ছি। ভিডি দৈর্ঘ্য আর এই এ ক্ষেত্রফল বিশিষ্ট আমি একটা চোঙ দেখতে পাচ্ছি, যে চোঙের মধ্য দিয়ে একক সময়ে ইলেকট্রন পাস করছে। একক সময়ে এবার আমি দেখব কি একক সময়ে এই চোঙটার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রন পাস করছে, সেটা কেন দেখবো। দেখো একক সময়ে এই চোঙটার মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন পাস করবে তার আধান আমি পেয়ে যাব ই দিয়ে যদি গুণ করি। ইলেকট্রনের সংখ্যা পেয়ে গেলাম, সেই ইলেকট্রনের সংখ্যাকে যদি আমি ই দিয়ে গুণ করে দিই, তাহলে এই অংশে তড়িৎ আধানের যে মান সেটা পেয়ে যাব। আর কারেন্টের সংজ্ঞা কি বলে, একক সময়ে যে তড়িৎ আধান অতিক্রম করে বা পাস করে তাকে কি বলা হয়, কারেন্ট। তাহলে আমি কি দেখব যে একক সময়ে এটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করছে। অতিক্রম করছে মানে বুঝতেই পারছো। এখন এখানে কোনো এক সেকেন্ডে বা কোনো এক সময়ে এখানে ধরো সেকেন্ডে যদি আমি ধরি, কোনো এক সেকেন্ডে ধরো এখানে এই ইলেকট্রনগুলি আছে, পরের সেকেন্ডে এরা এখানে থাকবে, পরের সেকেন্ডে এই ইলেকট্রনগুলো চলে যাবে এইখানে, আর এর পরের যে ইলেকট্রনগুলো সেইগুলো এবার চলে আসবে এইখানে। তাহলে ইলেকট্রন কন্টিনিউ এটার মধ্যে দিয়ে পাস করতে থাকছে। একক সময়ে কিছু পরিমাণ ইলেকট্রন এখানে আসলো, পরের সময়ে মানে পরের সেকেন্ডে এই ইলেকট্রনগুলো পৌঁছে গেল এখানে, আর এই ইলেকট্রন এখানে চলে আসলো। তাহলে আমি কি দেখছি, প্রতি সেকেন্ডে এটার মধ্যে দিয়ে কি পরিমাণে ইলেকট্রন অতিক্রম করছে সেটাকে আমি দেখে নিই। তাহলে প্রতি সেকেন্ড মানে প্রতি একক সময়ে এই চোঙটি, এই যে নির্দিষ্ট চোঙটির মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা সেটা কত হবে, ইলেকট্রনের সংখ্যা কত হবে। দেখো তার আগে আমি বলি কি, এই যে চোঙটা পাচ্ছি এটার আয়তন কত হবে বলো তো, দৈর্ঘ্য কত ভিডি আর ক্ষেত্রফল কত এ। তাহলে চোঙটির আয়তন কত দাঁড়াচ্ছে, চোঙটির আয়তন দাঁড়াচ্ছে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল মানে ভিডি ইন্টু এ হচ্ছে এই চোঙটির আয়তন। তাহলে আমার ইলেকট্রনের সংখ্যা কত হয়ে যাবে, প্রতি একক আয়তনে ইলেকট্রন কটা n, তাহলে এই আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত হবে n ইন্টু ভিডি ইন্টু এ। তাহলে n ইন্টু ভিডি ইন্টু এ, এটা হয়ে যাবে প্রতি একক সময়ে চোঙটির মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা। এটা টোটাল আয়তন পেয়ে গেলাম কত ভিডি ইন্টু এ, আর প্রতি একক আয়তনে ইলেকট্রন আছে n, তাহলে টোটাল এই আয়তনে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে কত n ইন্টু ভিডি এ। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে ইলেকট্রনের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে পরিমাণ ইলেকট্রন তার আধান কত হবে, তাহলে তড়িৎ আধান কত পাস করছে প্রতি একক সময় চোঙটির মধ্যে দিয়ে, তাহলে তড়িৎ আধান যেটা পাস করছে, যেটা অতিক্রম করছে সেটা হয়ে যাবে কত, একটি ইলেকট্রনের আধান কত ই। তাহলে এই সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে n e vd ইনটু a। এটা হচ্ছে, তাহলে আমি কি দেখছি, প্রতি একক সময়ে, এটা ডট ডট করে উপরে উপরে লিখে নেবে, প্রতি একক সময়ে চোঙটির মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা জায়গায় এবার আমি কি লিখছি, তড়িৎ আধান হয়ে যাচ্ছে n e a ইনটু vd। এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে তড়িৎ আধান পেয়ে গেলাম। কারেন্টের সংখ্যা কি বললাম, কারেন্টের সংখ্যা আমরা জানি কি, একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান পাস করে বা অতিক্রম করে তাকেই বলা হয় কারেন্ট। তাহলে এইটাই আমার কি হয়ে যাচ্ছে, কারেন্ট। তাহলে I সমান আমি এটা লিখতে পারবো, আর এটাই তো প্রতি একক সময়ে এই চোঙটির মধ্য দিয়ে পাস করছে, তাই না। তাহলে আমার হয়ে যাচ্ছে কত, I সমান n e vd ইনটু a। তাহলে এটাই হয়ে গেল বিচলন বেগের সাথে কারেন্টের সম্পর্ক।
তাহলে I ইকুয়াল টু n ই ভিডি ইন্টু এ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ভিডি ইকুয়াল টু I বাই n ই এ, ভিডি ইকুয়াল টু I বাই n ই এ। এটা আগে লিখে রেখেছিলাম, এই অংশটা আলাদা। তাহলে ভিডি ইকুয়াল টু পেয়ে গেলাম I বাই n ই এ, আর আগের ক্লাসে ভিডি কত পেয়েছিলাম, EV বাই ml ইন্টু টাউ, এটা পেয়েছিলাম। ওহমের সূত্র সেটা প্রমাণ করার আগে কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব কি আগে সেটা জানি। কারণ কি, দেখো কারেন্ট এটা আমরা কি জেনেছিলাম, এটা যদিও টেনশন, কিন্তু আমরা যেটা আমাদের এই ক্লাসের জন্য কারেন্টের মান বা অভিমুখ দুটোই থাকা সত্ত্বেও কারেন্টকে কি পেয়েছিলাম, কারেন্ট ছিল স্কেলার রাশি। কারণ কি, কারেন্ট মান বা অভিমুখ থাকা সত্ত্বেও স্কেলার কেন হয়েছিল, কারণ কারেন্ট যে ভেক্টরের যে যোগফলের নিয়ম সেটা ফলো করছিল না। মানে এই বলছিলাম কি, এই যদি একটা ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, আর এই ধরো একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে টোটাল কারেন্ট সেটা কত পরিমাণে পাচ্ছিলাম, ডিরেক্ট যোগ করছিলাম, 8 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছিল। এদের মধ্যে কত অ্যাঙ্গেল সেটা আমরা দেখছিলাম না, ডিরেক্ট যোগ হচ্ছিল। ভেক্টরের যোগ যদি ফলো করতো তাহলে কি হতো, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমাকে দেখতে হতো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ, সেই সূত্রে বসিয়ে তবে গিয়ে আমার মান পেতাম। কিন্তু কারেন্টের ক্ষেত্রে যে যোগের যে নিয়ম সেটা ভেক্টর যোগফলের যে নিয়ম সেটা ফলো করছে না। সেই জন্য কারেন্ট কি I যেটা সেটা হচ্ছে কি স্কেলার রাশি। তার জন্য করা হয়েছে কি, ফিজিক্সে এই কারেন্টের রোল প্লে করে এরকম একটা ভেক্টর একটা রাশিকে ধরা হয়েছে, সেটাকে বলা হয় কি কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে এখানে লিখি কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব যাকে ডিনোট করা হয় জে দিয়ে। সেই জে ইকুয়াল টু কত হয়, জে ইকুয়াল টু হয় I বাই এ, I বাই এ। তাহলে এই যে তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা হচ্ছে কি ভেক্টর। তাহলে কারেন্টের যদি মানে ভেক্টর ফর্ম আমি বলি সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ ঘনত্ব। প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটা হচ্ছে কি ভেক্টর। ঠিক যেরকম আমরা কারেন্ট, ঠিক যেরকম আমরা ইলেকট্রিক ফিল্ড আর মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর বিভব প্রভেদ যখন পড়েছিলাম, বিভব প্রভেদটা কি ছিল, বিভব যেটা সেটা কি ছিল, সেটা ছিল স্কেলার রাশি, কিন্তু ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র সেটা কি ছিল ভেক্টর। সেরকমই এটার ক্ষেত্রে কারেন্ট এটা হচ্ছে কি স্কেলার আর তড়িৎ প্রবাহ ঘনত্ব যেটা সেটা হয়ে যাচ্ছে ভেক্টর। এখন এই যে তড়িৎ প্রবাহ ঘনত্ব এটার ডিরেকশন কোন দিকে হয়, এটা ধরো এই ধরো একটা পরিবাহী তার, ওকে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশন। তাহলে কারেন্টের যে ডিরেকশন এই যে মানে তড়িৎ প্রবাহ ঘনত্বের ডিরেকশনও হয় সেই দিকে, ওকে, কারেন্টের ডিরেকশনেই যে ডিরেকশন হয়। আর এইটা যদি ধরো এ ক্ষেত্রফল হয়, তাহলে এ ক্ষেত্রফলের সাথে যে তার ডিরেকশন কি হচ্ছে, এটা যদি এ ক্ষেত্রফল হয় তাহলে এর সাথে যে কোন ডিরেকশন থাকে, এ ক্ষেত্রফলের সাথে দেখছি যে আছে পারপেন্ডিকুলার মানে লম্বভাবে আছে, এ ক্ষেত্রফল তার সাথে আছে লম্বভাবে। তাহলে এ আর জে তাদের মধ্যে অ্যাঙ্গেল আমি কত দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি। কিন্তু আমি কি জানি, আমরা যে তড়িৎ ফ্লাক্স যখন পড়েছিলাম তখন এ কে আমরা একটা ভেক্টর হিসেবেই কল্পনা করেছিলাম, ক্ষেত্রফল ভেক্টর ছিল। এটা যদি একটা ক্ষেত্রফল হয় তার অভিমুখ কোন দিকে হয়, তার সাথে লম্বভাবে বাইরের দিকে। তাহলে এই ক্ষেত্রফলের জন্য অভিমুখ কোন দিকে, লম্বভাবে এবং বাইরের জন্য। তাহলে এই যে ক্ষেত্রফল এখানে আছে তার অভিমুখ কোন দিকে, এই ক্ষেত্রফলের অভিমুখ এই দিকে। যদি আমি এ ভেক্টরের কথা বলি তাহলে এ ভেক্টরের সাথে যে ভেক্টর তারা আছে কি পরস্পর প্যারালাল। এ ভেক্টরের অভিমুখ আর যে ভেক্টরের অভিমুখ সেটা হচ্ছে একই দিকে, তারা হচ্ছে প্যারালাল মানে হচ্ছে তারা পরস্পরের সমান্তরালে।
কিন্তু আমি যদি শুধু এই যে ক্ষেত্রফলটার কথা বলি, এই ক্ষেত্রফলের সাথে যে ভেক্টরের যে ভেক্টর তারা পরস্পরের সাথে কিভাবে আছে, লম্বভাবে আছে, লম্বভাবে আছে। ওকে, আর কারেন্টের সাথে যে একই অভিমুখে, যেদিকে আই এর ডিরেকশন সেদিকে জে এর ডিরেকশন। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটা আমি কেন করলাম, আমাদের যে ওহমের সূত্রে যে ভেক্টর রূপ করব সেটাতে গিয়ে এই যে যে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে ভেক্টর রূপ সেটা কাজে লাগবে। ওকে, তাহলে যে ইকুয়াল টু হয়ে গেল আই বাই এ, যেখানে আই এর ডিরেকশনই হচ্ছে জে এর ডিরেকশন, আর এ ক্ষেত্রফলের কথা যদি বলি, এ ক্ষেত্রফলের সাথে যে হচ্ছে লম্বভাবে অবস্থান করছে, আর এর যে অভিমুখ, এ ভেক্টরের যে অভিমুখ, সেই অভিমুখের সাথে যে একই অভিমুখে আছে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে বিচলন বেগের সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক, আর এই হলো হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে এর উপরে একটা অঙ্ক করি। অঙ্কটিতে বলা হয়েছে 2/3 এই ব্যাসের একটি তামার তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে ওই তারটির প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা সেটা জানতে চাওয়া হয়েছে। আর জানতে চাওয়া হয়েছে কি তাড়না বেগের মান কত হবে, বা বিচলন বেগ যেটাকে বলা হচ্ছে ভিডি, সেটা কত জানতে চাওয়া হয়েছে। আর যেটা বলা আছে প্রতি একক আয়তনে এন এর মানটা দেওয়া আছে। প্রতি একক আয়তনে ইলেকট্রনের যে মুক্ত ইলেকট্রন আছে তার সংখ্যা দেওয়া আছে 9 × 10⁻22। ওকে, এটা আছে প্রতি ঘন সেমিতে, প্রতি একক ঘন সেমিতে, প্রতি একক আয়তনে, এটা কিছু ঘন সেমিতে দেওয়া আছে, ঘন সেমিতে ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে 9 × 10⁻22। ওকে, আর ইলেকট্রনের আধান কত সেটা তো জানোই, 1.6 × 10⁻−19 কুলম্ব। তাহলে জানতে চাওয়া হয়েছে কি তারটির যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ওই যে এখনই যেটা ড্র করলাম, এই যে তারের যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই যে ভিডি এই দূরত্ব ছিল, আর এই ক্ষেত্রফলের যে চোঙটা পেয়েছিলাম তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, প্রস্থচ্ছেদের মধ্যে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা কত, আধানের সংখ্যা কত, তড়িৎ আধান কত সেইটা না, ইলেকট্রনের সংখ্যা কত। ইলেকট্রনের সংখ্যা কত এখনই কি জেনেছিলাম, এটার মধ্যে দিয়ে ইলেকট্রনের সংখ্যা হচ্ছিল কত, n, যেহেতু প্রতি একক আয়তনে ছিল n, আর টোটাল এটার আয়তন ছিল ভিডি × a। এই সূত্রে বসিয়ে আমাকে তাহলে ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। ইলেকট্রনের সংখ্যা হবে এটা, আর আমাকে এখানে বের করতে হবে কি ভিডি। তাহলে আগে আমাকে ভিডিটা জানতে হবে, ভিডি বের করার পর আমি যে সংখ্যা সেটা পেয়ে যাব। তাহলে ভিডি সেটা কোন সূত্র থেকে বের করব, I = এখন করলাম NEVD × A। তাহলে ভিডি কত হচ্ছে I/NEA। এবার দেখো সব মান দেওয়া আছে। এ এরিয়া কি হবে, এরিয়া πr² হবে সূত্র, রিং এর জন্য যা হয়। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে দেখো, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা 2r সমান দেওয়া আছে, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে 1/3√π হয়ে যাবে ব্যাসার্ধ। তাহলে হয়ে যাবে π × 1/3√π² এটা হচ্ছে a।
তাহলে পেয়ে যাচ্ছি, দেখো পাই কাটছে, তাহলে পড়ে থাকছে কত 1/9, 1/9 হচ্ছে। তাহলে এরিয়া হলো এটা। আর এখানে বাকি মানগুলো বসিয়ে দাও। আই এর মান কত 1, আর এখানে এন দেওয়া আছে দেখো প্রতি একক ঘন সেন্টিমিটার, যেহেতু এটা কুলম্ব আছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে, ঘন মিটারে। তাহলে করতে হবে কি 9 × 10⁻22 ইন্টু 10⁻3 তার স্কয়ার, মানে 6 ইন্টু ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, আর এ কত পেলাম 9, তাহলে ওটাকে একেবারে উপরে উঠিয়ে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে 1.6/10 যদি করি তাহলে এটা 20 দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 1/16 ইন্টু এটা হচ্ছে 28, আর এটা দিচ্ছে 20, তাই তো? তাহলে 10⁸ দাঁড়াচ্ছে, 10⁸। 1/16 ইন্টু 10⁸, এটা দাঁড়াচ্ছে। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে ওই 6.25 10⁻⁻4, 6.1/6, এটা করলে by 16 into 6.25 into 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে এরকম একটা দাঁড়াবে। তাহলে আমি তাড়না বেগের যে মান সেটা পেয়ে গেলাম। ওকে, এবার আমাকে বের করতে বলেছি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা। সেটা আমি কি, ইলেকট্রনের সংখ্যা কি হয় nvd into a, এটা হয় nvd into a। তাহলে দেখো তো এখানে nvda এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি টাকে যদি i নিচে নিয়ে চলে আসি, i বাই যদি e করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে কত nvda হয়ে যাচ্ছে। তাহলে এখানে জাস্ট i বাই e করলেই আমি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব। এটা কত হবে nvda ইকুয়াল টু i কত, i হচ্ছে 1 আর ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19, এটা হচ্ছে। তাহলে এইটা থেকে আমার ক্যালকুলেশন করলে হচ্ছে দাঁড়াচ্ছে, একটা কাটছে 20 হচ্ছে, তাহলে এটা উপরে দিলে 6.25 ইন্টু 10⁻18, ইলেকট্রনের সংখ্যা দাঁড়িয়ে গেল এত 6.25 ইন্টু 10⁻18। ওকে, তাহলে তাড়না বেগের মান পেয়ে গেলাম এটা, সেটা এই সূত্র থেকে বের করলাম। এখন যেটা বের করলাম কারেন্টের সাথে যে এর সম্পর্ক সেখান থেকে পেয়ে গেলাম এটা, আর ইলেকট্রনের যে সংখ্যা সেটা পেয়ে গেলাম 6.25 ইন্টু 10⁻18। ওকে, তাহলে এবার আমরা ওহমের সূত্রের যে প্রমাণ সেটা করি। এবার তাহলে আমরা ওহমের সূত্র সেটা প্রমাণ করব। ওহমের সূত্রের প্রমাণ। দেখো আমরা আগের দিনের ক্লাস থেকে ভিডি বিচলন বেগ সেটা কত পেয়েছিলাম, EV/ml ইন্টু টাউ, এটা পেয়েছিলাম। আর আজকে এখনই যেটা করলাম কারেন্টের সাথে যে ভিডি এর যে সম্পর্ক সেখান থেকে পেলাম কি ভিডি I ইকুয়াল টু পেলাম কি NEVDA। তাহলে এখান থেকে ভিডি কত পেলাম I/NEA। তাহলে এই একটা এখান থেকে ভিডি পেয়েছি, আর একটা ভিডি পেয়েছি এখানে থেকে। তাহলে এই দুটো ইকুয়াল করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি কত I/NEA ইকুয়াল টু হয়ে যাচ্ছে EV/ml ইন্টু টাউ। তাহলে দেখো I ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, I ইকুয়াল টু n উপরে যাচ্ছে n স্কয়ার a, n স্কয়ার a V/ml ইন্টু টাউ, এটা পাচ্ছি।
এবার তাকিয়ে দেখো, এই টাউটাকে যদি ভিতরে লিখি, এই ভিটাকে এখানে লিখলাম, এটা হচ্ছে টাউ, এটা হচ্ছে ভি। এবার তাকিয়ে দেখো এই টার্মটার দিকে, n স্কয়ার a টাউ বাই ml। এখানে কোনটা কি ছিল? n। nটা কি ছিল? nটা ছিল প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা ছিল ই। এটা কি? ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান। নেক্সট এ, যেটা আমি এই যে এই পরিবাহীটা একটা নিয়েছি, এই ধরো একটা পরিবাহী নিয়েছি, সেই পরিবাহীর প্রতি একক আয়তনে আছে ইলেকট্রন n সংখ্যক। ধরো এটা আমি তামা নিয়েছি, তামার একটা তার নিয়েছি, ঠিক আছে? ধরো কোন একটা এক্সাম্পল, আমি তামার একটা তার নিয়েছি, সেটার ক্ষেত্রে প্রতি একক আয়তনে ইলেকট্রন আছে n, ইলেকট্রনের আধান e, আর এ হচ্ছে কি? এই যে তারটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। টাউ, টাউটা কি ছিল? সেটা আমরা অ্যাভারেজ নিয়েছিলাম, সেটাকে বলা হয় কি? রিল্যাক্সেশন টাইম। পরপর দুটি যে ধাক্কা হচ্ছে তার মধ্যে যে দূরত্বটা যাচ্ছে, মানে রিল্যাক্স করার মতো সে রিল্যাক্সে যাচ্ছে, দুটো ধাক্কার দুটি পরপর সাকসেসিভ যে কলিশন তার মধ্যে যে দূরত্বটা অতিক্রম করছে তাকেই বলা হচ্ছিল কি? রিল্যাক্সেশন টাইম। সেটাকে আমি টাউ দিয়ে, টাউ অ্যাভারেজ করেছিলাম, একটা ইলেকট্রনেরও আমি অ্যাভারেজ পাচ্ছিলাম সমস্ত, আর আমি এই টাউ অ্যাভারেজ ছিল সমস্ত ইলেকট্রনের যে কলিশন হচ্ছে, দুটো যে পরপর যে কলিশন তার মধ্যে যে দূরত্ব যায় সেটাকেই বলছিলাম কি? রিল্যাক্সেশন টাইম। সেইটা অ্যাভারেজ নিয়েছিলাম সব ইলেকট্রনের জন্য, সবার জন্য যে ডিস্টেন্স যাচ্ছিল, পরপর যে দুটি কলিশনের মাঝে যে দূরত্ব যাচ্ছিল তাদের যে অ্যাভারেজ নিয়েছিলাম সেটাই ছিল টাউ অ্যাভারেজ। তাহলে এটা হচ্ছে কি? রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম। নেক্সট কি? এম হচ্ছে কি? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। এল, এল হচ্ছে কি? এই যে দৈর্ঘ্যটা নিয়েছি, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। আর ভি, ভিটা কি? এর সাথে কি করেছিলাম? একটা ব্যাটারি কানেক্ট করেছিলাম, যেটা বিভব ছিল ভি, আর কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছিল কত? এটা হচ্ছে কি? কারেন্টের ফ্লো হবে কোন দিকে? পজিটিভ থেকে এইদিকে, তাহলে এইদিকে হচ্ছে কারেন্ট, আর কারেন্ট হচ্ছে কত? আই। এবার তাকিয়ে দেখো তো ওহমের সূত্রে, আমি ওহমের সূত্র কি পড়ছিলাম? তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা সেটি তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এটা পড়েছিলাম। প্রথম ওয়ার্ড কি ছিল? তাপমাত্রা, আর কি ছিল? ও অন্যান্য ভৌত অবস্থা। কি থাকবে? ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটি তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সাথে সমানুপাতিক। এবার দেখো তো এই অংশটার দিকে তাকিয়ে দেখো, আমি যদি একটা পার্টিকুলার কোন একটা পরিবাহী, এখানে ধরো তামা নিয়েছি, তামার ক্ষেত্রে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কি? ফিক্সড, ধ্রুবক। তাহলে এনটা আমি এখানে কি পাচ্ছি? এনটা দেখতে পাচ্ছি ধ্রুবক। যদি আমি টেম্পারেচার বা অন্যান্য ভৌত অবস্থা চেঞ্জ না করি তাহলে এনটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পার্টিকুলার যখন তামা বলছি তার ক্ষেত্রে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ফিক্সড থাকে। যদি আমি টেম্পারেচার ভৌত অবস্থা যদি চেঞ্জ করে দিই তখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা এখানে ফিক্সড আছে, অপরিবর্তিত আছে। নেক্সট দেখো ইলেকট্রনের আধান, সেটা সবসময় ফিক্সড, 1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে এটাও গেল কনস্ট্যান্ট। এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি যে একটা নির্দিষ্ট পরিবাহী, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট ক্ষেত্রফলের একটা পরিবাহী নিয়েছি, সেটাকে যদি আমি টেম্পারেচার বা বাকি কিছু যদি ভৌত অবস্থা চেঞ্জ না করি তাহলে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল সেটা কি কোনো চেঞ্জ হবে? হবে না। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? ক্ষেত্রফল কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট গেল, এল ও কনস্ট্যান্ট গেল। ইলেকট্রনের যে ভর,
সেটাও কি ফিক্সড। রিল্যাক্সেশন টাইম আমি একই রকম, যদি আমি টেম্পারেচার বা অন্যান্য ভৌত অবস্থা যদি আমি চেঞ্জ না করি তাহলে তার যে ধাক্কা খাওয়ার যে প্রবণতা, সেটা আমি যদি টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, পরপর যে ধাক্কা খাওয়ার যে প্রবণতা সেটা কি হবে, বেড়ে যাবে, তাই না? তাহলে রিল্যাক্সেশন টাইম তার মানটা তখন কমে যাবে। তাহলে আমি যদি টেম্পারেচার বা অন্যান্য ভৌত অবস্থায় চেঞ্জ না করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, রিল্যাক্সেশন টাইম এটাও কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি পুরোটাই কি হয়ে যাচ্ছে, ধ্রুবক। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এই টার্মটা পুরোটাই ধ্রুবক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি I proportional to V, I proportional to V, এটা লিখতে পারি। তাহলে আমি কি পেয়ে গেলাম, ওহমের যে সূত্র সেটা পেয়ে গেলাম, I proportional to V। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, যে প্রবাহ মাত্রা, সেটি তার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে এটা পেয়ে গেলাম I proportional to V। তাহলে এটার কনস্ট্যান্ট, ধ্রুবক, সেটাকে একটা নাম দিই, K ইকুয়াল টু তাহলে হবে n স্কয়ার a টাউ বাই ml, এটা হয়ে গেল সেই ধ্রুবক। তাহলে এবার দেখো, আমি এবার v যদি এটা vটাকে এইখান থেকে যদি লিখতে, দেখো v ইকুয়াল টু কি লিখতে পারবো, ml বাই n স্কয়ার a টাউ ইনটু i, এটা লিখতে পারি, এদিক থেকে এদিকে এনে লিখতে পারি। তাহলে এইটা কত, এইটা মানে হচ্ছে আমি এইটা মানে এবার কত 1/k লিখতে পারি, 1/k ইনটু i। এবার 1/k আমি যেটা নাম দিচ্ছিলাম সেটা r ছিল, যেটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে v ইকুয়াল টু পেয়ে গেলাম কত, i r, ওহমের সূত্রে গাণিতিক রূপ। তাহলে এটা পেয়ে গেলাম কত, v ইকুয়াল টু i r। ওকে, তাহলে এখানে আমার r কত, r হয়ে যাচ্ছে কত, ml বাই n স্কয়ার a টাউ। তাহলে আমার r হয়ে যাচ্ছে কত, r মানে 1/k, তাহলে k এর উল্টে দেবো, তাহলে r ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, r ইকুয়াল টু পাচ্ছি ml বাই n স্কয়ার a টাউ, এইটা হয়ে গেল r। ওকে, তাহলে r পেয়ে গেলাম ml বাই n স্কয়ার a টাউ। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে আমি দেখতে পেলাম কি, I proportional to হয়ে গেল v, যখন ওইগুলো অপরিবর্তিত থাকছে তাহলে এইগুলো ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে I proportional to v। এখান থেকে আমি দেখতে পেলাম কত, r হয়ে গেল ml বাই n স্কয়ার a টাউ। তাহলে এখানে দেখো r কিসের উপর ডিপেন্ড করছে, m এর উপর। দৈর্ঘ্য, আমি যদি তারের যে দৈর্ঘ্য সেটা যদি চেঞ্জ করি তাহলে r এর মান চেঞ্জ হবে, n সেটা যদি চেঞ্জ করে চেঞ্জ হবে, সেটা যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় তবে চেঞ্জ হবে। ইলেকট্রন সেটা তো কনস্ট্যান্ট। এরিয়া, যে আমি যে পরিবাহীটা নিয়েছি সেটা যদি লেন্থ বলো, এরিয়া বলো, এগুলি যদি চেঞ্জ করে দিই তাহলে r এর মান চেঞ্জ হয়ে যাবে। আর মোদ্দা কথা হচ্ছে কি, আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে r এর মান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওহমের সূত্রে r কি হয়, r হয় ধ্রুবক। কারণ আমার প্রথম লাইনেই থাকে কি, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে এটা হচ্ছে ওহমের সূত্রের জন্য এটা ধ্রুবক, কিন্তু টেম্পারেচার যদি চেঞ্জ করে দিই এগুলি সব চেঞ্জ হয়ে যাবে। আর কিসের উপর ডিপেন্ড করছে দেখছি, এল চেঞ্জ হলে আর এরিয়া চেঞ্জ হলে। আমি যদি ফিক্সড একটা পরিবাহী নিই সেটার ক্ষেত্রে এল আর এ চেঞ্জ হয়ে গেলেই আমি কি দেখতে পাচ্ছি, আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার দেখো তো এই আর এর মধ্যে এই যে এই পোরশনটা m বাই n স্কয়ার টাউ, এই পোরশনটা দেখো কোনো একটা পার্টিকুলার, আমি যদি এই পরিবাহীটার কথা বলি তাহলে দেখো এই অংশটা ধ্রুবক থাকছে সব সময়, m বাই n স্কয়ার টাউ। তাহলে কি বললাম, আর এর মধ্যে এই পোরশনটা মুছি, দেখো r ইকুয়াল টু পেলাম কি, r ইকুয়াল টু পাচ্ছি, একটু যদি সাজিয়ে লিখি, m বাই n স্কয়ার টাউ, আর এইটা পাচ্ছি ইনটু l বাই a। এবার তাকিয়ে দেখো এই পোরশনটা, এই যে এই অংশটা দেখো তো কোনো একটা
পার্টিকুলার যদি কোনো পরিবাহের কথা বলি, যদি তামার কথাই বলি, এটা তো সবসময় কনস্ট্যান্ট, ই স্কোয়ার সেটাও কনস্ট্যান্ট, এন সেটা যত তামার যে আমি পরিবাহটা নিচ্ছি যত বড় লেন্থই হোক বা এরিয়ায় হোক না কেন, তার প্রতি একক আয়তনে এন এর মান ধ্রুবক হবে, আমি যদি পার্টিকুলার কোনো পরিবাহের কথা বলি। আর টাও সেটাও কি হবে, ধ্রুবক। তাহলে এই অংশটা আমি দেখতে পাচ্ছি কি ধ্রুবক। আর রোধ যেটা সেটা ডিপেন্ড করছে এল আর এর উপর। আমি যে তামার পরিবাহীটা নিয়েছি তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল যদি বাড়িয়ে দিই তাহলে আর এর তাহলে আর এর মান, মানে ওগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে আর এর মান চেঞ্জ হবে। কিন্তু এইগুলো চেঞ্জ করলেও এই পোরশনটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এই পোরশনটা বলতে এই অংশটা কনস্ট্যান্ট, এইটার নাম দেওয়া হয় কি রো, যেটা হচ্ছে কি বলা হয় রোধাঙ্ক, রো ইন্টু এল বাই এ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আর যেটা সেটা পরিবাহীটার এল আর এর উপর ডিপেন্ড করছে, কিন্তু রো যেটা সেটা হচ্ছে শুধুমাত্র পরিবাহী যেটা নিচ্ছি তার উপাদানের উপর ডিপেন্ড করছে। তাহলে ক্লিয়ার? আরটা দেখতে পাচ্ছি আমি যদি দৈর্ঘ্য বা ক্ষেত্রফল চেঞ্জ করি তাহলে আর চেঞ্জ হবে, কিন্তু রো এর কোনো চেঞ্জ হবে না, কারণ রোটা আমি শুধু দেখতে পাচ্ছি কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, রো পেয়ে গেলাম কত, m বাই n স্কয়ার টাউ। ওকে, তাহলে রো পেয়ে গেলাম m বাই n স্কয়ার টাউ, যেটাকে বলা হয় কি রোধাঙ্ক। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে রোধাঙ্ক যেটা সেটা কার উপর ডিপেন্ড করছে, কোন পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করছে। এবার এটা হলো রো। এখন আরেকটা টার্ম আছে রো এর অনন্য, তাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। রো সিগমা ইকুয়াল টু হয় 1 বাই রো। তাহলে সেটা কি হবে, 1 বাই রো হলে এটা উল্টে যাবে, n স্কয়ার টাউ বাই হয়ে যাবে কি m। এটাকে বলা হচ্ছিল রোধাঙ্ক, আর এটার যে অনন্যক, রোধাঙ্কের যে অনন্যক তাকে বলা হয় কি পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। ওকে, এটাকে বলা হচ্ছে সিগমাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, আর এটা হচ্ছে রোধাঙ্ক। এবার দেখো তো রোধাঙ্ক তার ইউনিট কি হবে, রোধাঙ্কের ইউনিট, এটা এইদিকে করি, রোধাঙ্কের এবার আমি ইউনিট বের করব। এখানে কি পেয়েছি, r ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ পেয়েছি। তাহলে রো কত দাঁড়াবে, r a বাই এল। তাহলে r তার ইউনিট কি, তার একক কি ওহম, ওহম ইন্টু দেখো এটা কি মিটার স্কয়ার আর নিচে মিটার, তাহলে মিটার স্কয়ার বাই মিটার, একটা মিটার থাকছে, ওহম মিটার হয়ে যাচ্ছে কি ইউনিট। ওকে, তাহলে রোধাঙ্কের একক হয়ে গেল কি ওহম মিটার। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? কি করলাম, ওহমের সূত্র প্রমাণ করলাম, ওহমের সূত্র প্রমাণ করে এখানে দেখলাম ওহমের সূত্রে যেটা আমি পড়েছিলাম যে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব দুই প্রান্তে বিভব পথের সমানুপাতিক, এটা প্রমাণ হলো। সেখানে থেকে আমি কি দেখেছিলাম, ওহমের সূত্রের ক্ষেত্রে আর এর মান, রোধের মান সেটা কি হয় ধ্রুবক হয়। তাহলে আমি দেখলাম যদি কিছু চেঞ্জ যদি না করি, তাপমাত্রা এগুলি যদি চেঞ্জ না করি তাহলে আরটা হয়ে গেল ধ্রুবক। এখান থেকে আমি আরটা এইভাবে লিখলাম। তাহলে এইটুকু অংশ দেখছি উপাদানের উপর ডিপেন্ড করছে, যেটাকে আমি নাম দিলাম রো। এই রো কে বলা হয় কি রোধাঙ্ক, আর 1 বাই রো যেটা সেটাকে বলা হচ্ছে কি পরিবাহিতাঙ্ক। আর রোধাঙ্কের একক কি পেলাম, ওহম মিটার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এবার তাহলে আমরা করব ওহমের সূত্রের যে ভেক্টর রূপ। এবার তাহলে আমরা দেখব কি ওহমের সূত্রের ভেক্টর রূপ, যেটা স্কেলার রূপ, সেটা কি ছিল, v ইকুয়াল টু ছিল কি সূত্র i r। এবার এটাকে আমরা v এর যে ভেক্টর রূপ সেটা কি e, i তার যে ভেক্টর রূপ, i এর যে রোল প্লে করছিল যেটা ভেক্টর রূপ, সেটা এখনই দেখলাম, সেটা কি ছিল কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব, যাকে আমি j দিয়ে ডিনোট করছিলাম। তাহলে v ইকুয়াল টু কি হয় e ইনটু l, i সেটা ইকুয়াল টু কত হয় j ইনটু a, j ইকুয়াল টু পেয়েছিলাম কি i বাই a, আর r মানে কি রো ইনটু l বাই a। এবার এইগুলো এখানে বসাবো।
এই যে এল সেটা কি ছিল, এই যে যে পরিবাহীটা নিয়ে আমি কাজ করছিলাম তার দৈর্ঘ্য কত ছিল, এল ছিল। সেটাকে আমি কানেক্ট করছিলাম ভি বিভবের একটি ব্যাটারির সাহায্যে, ব্যাটারির সাথে। আর ই সেটা কাজ করছিল কোন দিকে, এই দিকে। ওকে, তাহলে এবার এগুলো বসিয়ে দাও। তাহলে আসবে ই এল ইকুয়াল টু আই কত, জে এ ইন্টু রো ইন্টু এল বাই এ। এবার দেখো এই এ কাটলো, এই এল কাটলো, ই কত পেয়ে গেলাম, জে রো। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি, দেখো এখানে প্রত্যেক, এখানে দেখো এই টার্মগুলো কি গ্রুপ ভেক্টর। তাহলে দেখো ভি এর জায়গায় আসলো কি ই, আই এর জায়গায় আসলো জে, আর আর এর জায়গায় আসলো রো। তাহলে এখানে ই আর জে এই দুটো কি পেলাম, ভেক্টর পেলাম। তাহলে এটা হচ্ছে কি ওহমের সূত্রের ভেক্টর রূপ। এটাকে আরেকভাবে লেখা যায়, রো ইকুয়াল টু, এখন আমি কি পেলাম, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কের কি সম্পর্ক, রো ইকুয়াল টু হয় 1 বাই সিগমা, অনন্য হয়। তাহলে রো এর জায়গায় এখানে বসিয়ে দাও 1 বাই সিগমা। তাহলে দেখো সিগমা এদিকে চলে গেলে জে ইকুয়াল টু পেয়ে যাবো কত, সিগমা ইন্টু ই। ওকে, তাহলে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে কি ওহমের সূত্রের ভেক্টর রূপ। আমি ই ইকুয়াল টু জে ইন্টু রো বলতে পারি, আর সিগমাটা আমি কি হবে, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এইটা যেখানে সিগমাটা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে কি পরিবাহিতাঙ্ক। ওকে, তাহলে এটাই হয়ে গেল ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এবার একটা ছোট অঙ্ক দিয়ে আমরা ক্লাস শেষ করি। দেখো এই প্রশ্নটিতে বলেছে এই যে এটা একটা অর্ধবৃত্তাকার পরিবাহী, তার এ ও বি এই প্রান্তের মধ্যে রোধ কত হবে। রোধের সূত্র কি জানি, রো ইন্টু এল বাই এ। এখানে তাকিয়ে দেখো রো এর মানটা বলে দিয়েছে 4 ইন্টু 10⁻⁶ ওহম ইন্টু মিটার। তাহলে আমার যদি এই অর্ধবৃত্তাকার পরিবাহীটার এল আর এ এই দুটো যদি জানতে পারি, তাহলে সেখানে বসিয়ে দিলে আমি আর এর মানটা ক্যালকুলেট করতে পারবো। ওই এই জিনিসটা কি রকম দেখতে, ওই যে গরুর গাড়ির চাকায় যে বের পরানো হয় সেটা একটু পাতলা হয়। এবার ওই জিনিসটাই একটু ধরো পুরু চওড়া মতো, এরকম চওড়া আর পুরু, মানে এইরকম জিনিসটা অনেকটা চওড়া পুরু, সেই জিনিসটা হাফ অর্ধবৃত্তাকার কল্পনা করো। তাহলে সেটার এই মুখটা মানে এরকম একটা চওড়া পাবো না, সেটা মানে চওড়া হয় বলতে কি বলছি, এই যে এটা কি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা হবে। এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে বোঝাতে পারছি কি, দেখো এইরকম পুরু যে জিনিসটা, এইটা একটা কি থাকছে, এটা একটা দৈর্ঘ্য থাকছে, এই একটা দৈর্ঘ্য থাকছে, আর যেহেতু এটা পুরু তাহলে এই একটা আমি কি পাচ্ছি, বেধ পাচ্ছি। তাহলে এই দিকে এই অংশটা বলা আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এই যে অংশটা 3 সেন্টিমিটার বলা আছে, আর যে চওড়া পুরুটা সেটা বলা আছে কত, 4 সেন্টিমিটার। তাহলে এটা যদি একটা স্লাইস কেটে নিই তাহলে সেটা আমার এরকম দেখতে হবে। তাহলে এইটা বলা আছে, দেখো এই অংশটা বলা আছে 3 সেন্টিমিটার, আর এই যে এই অংশটা সেটা বলা আছে কত, 4 সেন্টিমিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটা কি রকম দেখতে, আয়তাকার। তাহলে এটার কি হবে, ক্ষেত্রফলটা কত হবে, 3 ইন্টু 4 মানে 12 সেন্টিমিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 12 সেন্টিমিটার। এবার এল কত, এটা যদি অর্ধবৃত্তাকার না হয়ে যদি এটা যদি পুরোটা সার্কেলটা যদি কমপ্লিট হতো, তাহলে সেক্ষেত্রে যে পরিধি বা পরিসীমার সূত্র কি হয়, 2πr। কিন্তু এটা যেহেতু অর্ধবৃত্তাকার তাহলে এটার ক্ষেত্রে এল কত হবে, এই দৈর্ঘ্য কত হবে, πr হবে, তাই না। যেহেতু এটা অর্ধবৃত্তাকার তাহলে এর হবে πr। এবার আর এর মানটা দেখো কত হবে, এতটা বলা আছে 6 সেন্টিমিটার, সেন্টার থেকে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, প্লাস দেখো এইটা একটা থিকনেস আছে, তাহলে 6 প্লাস 3/2 এইটা হবে টোটাল আর। এটা টোটালটা 3, তাহলে এটার হাফ নেব 3/2। তাহলে আর এর জায়গায় কত বসাবো, পাই ইন্টু 6 প্লাস 3/2 এটা বসাবো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, পাই ইন্টু 15
বাই 2। তাহলে এবার ওখানে বসিয়ে দাও। তাহলে r হয়ে যাচ্ছে কত, 4 × 10⁻⁻6 ইন্টু l কত, l এখন বেরোলো 15π/2, 15π/2। আর এরিয়া কত বেরিয়েছে 12। এরিয়া হচ্ছে নিচে, সরি এরিয়া হচ্ছে বাই, তাহলে ইন্টু 12 হলো। তাহলে এবার দেখো এটা ক্যালকুলেশন করে কত আসছে, 12 হচ্ছে 15, তাহলে হচ্ছে 5/5π/2 ইন্টু 10⁻⁻6 ওহম। ওকে, তাহলে আর এর মান পেয়ে গেলাম। তাহলে ক্লিয়ার এটা, এ ও বি প্রান্তের মধ্যে রোধের মান 5π/2 ইন্টু 10⁻⁻6 ওহম। তাহলে প্রথমে কি করে নিলাম, এরিয়া বের করে নিলাম, মানে এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করে নিলাম। সেটা কি, এটা দেখতে দেখো তো, এই মুখটা একটা যদি স্লাইস কেটে নিই কিরকম হবে, আয়তাকার দেখতে দাঁড়াবে না। একটা বলা আছে কি, এই দৈর্ঘ্যটা বলা আছে 3 সেন্টিমিটার, আর এই যে পুরু সেইটা বলা আছে কি 4 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম পাই আর, তাহলে এল এখান থেকে 15/2 ইন্টু পাই, আর আর হয়ে গেল এই সূত্র বসিয়ে দিয়ে এটা হয়ে গেল আমার এ ও বি প্রান্তের মধ্যে রোধ। ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, বিচলন বেগের সাথে প্রবাহ মাত্রার সম্পর্ক সেটা পড়লাম, ওহমের সূত্র সেটা প্রমাণ হলো, আর আর রো কার কার উপর ডিপেন্ড করে সেটা দেখলাম, আর ওহমের সূত্রের ভেক্টর রূপ সেটা পড়লাম, আর এই হচ্ছে অঙ্ক। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।